হ্যালো এভরিওয়ান, এর আগের যে লেকচার ভিডিওটি ছিল সেটা লেকচার নাম্বার 11, তাতে ডিসকাস করেছিলাম ফাইনাইট স্টেপ পোটেনশিয়াল নিয়ে। এটা হলো লেকচার নাম্বার 12, কোয়ান্টাম মেকানিক্সের যে লেকচার সিরিজ চলছে তার 12 নম্বর লেকচার। এই টপিক হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার। আমি এখানে পোটেনশিয়াল ব্যারিয়ার নিয়ে ডিসকাস করব। এখানে যে ডায়াগ্রামটি দেখছো, এই যে রেড কালারের যে লাইন দিয়ে যেটা রিপ্রেজেন্ট করেছি সেটা একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, আর ব্লু কালারের লাইন দিয়ে যেটাকে এক্সপ্রেস করা হয়েছে সেটা হচ্ছে পার্টিকেলটার সিচুয়েশান কীরকম। যে রিজিয়ন 1, এখানে দেখো 1, 2, 3 তিনটে রিজিয়ন আছে। রিজিয়ন 1-এ একটা পার্টিকেল লেফট থেকে রাইটের দিকে অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে। তার জন্য তার ওয়েভ ফর্ম কেমন হবে? যখন সেই পার্টিকেলটা এই ব্যারিয়ারটাকে পেনিট্রেট করবে সে সময় তার ওয়েভ ফাংশন কেমন হবে, এবং তারপরে যখন সে পেনিট্রেট করার পরে রিজিয়ন 3-তে পৌঁছবে তখন তার ওয়েভ ফর্ম কেমন হবে সেটা এই ব্লু কালারের লাইন দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারের থিকনেস হচ্ছে এ, কারণ পোটেনশিয়াল ব্যারিয়ারের শুরুটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 এবং শেষ হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, ফলে থিকনেসটা হলো এ। এইবারে এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রাখি যে পোটেনশিয়াল ব্যারিয়ার যেহেতু বলা হয়েছে তাহলে এর পোটেনশিয়াল এনার্জি V0 ধরে নেওয়া হলো, এবং 1 আর 3 নম্বর রিজিয়নে পোটেনশিয়াল এনার্জি 0। এবার যে পার্টিকেলটা রিজিয়ন 1-এ আছে ধরে নিচ্ছি তার মাস বা ভর হচ্ছে m, এবং তার কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি হলো E। এবার রিজিয়ন 1-এর ক্ষেত্রে রিজিয়ন 1-এর জন্য, রিজিয়ন 1 বলতে কোনটা বোঝাচ্ছে? যেটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। সেখানে যেহেতু পোটেনশিয়াল এনার্জি 0, ফলে শ্রোডিঞ্জার ইকুয়েশন কীরকম চেহারা নেবে? শ্রোডিঞ্জার ইকুয়েশন নেবে T2 psi1 dx2 প্লাস 2me over h guard square psi1 is equal to 0, or d2 psi1 dx2 plus k square psi1 is equal to 0। এখানে k স্কোয়ারটা কি? k স্কোয়ারটা হচ্ছে 2me ভাগ h guard square, বা আমরা বলতে পারি k is equal to √2me ভাগ h guard square। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা সলভ করতে পারি। তাহলে এর সলিউশনটা psi1-এর ভ্যালুটা হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন, এবং এর মান হবে psi1 is equal to a e to the power I k x প্লাস b e to the power minus I k x। তোমরা হয়তো ভাববে যে আগের লেকচারে এখানে a আর bটাকে উল্টো নিয়েছিলাম, মানে e to the power প্লাস I k x তার সঙ্গে আমরা b কে নিয়েছিলাম, আর e to the power minus I k x তার সঙ্গে আমরা a কে নিয়েছিলাম। তো তোমরা ভাবতে পারো যে আগেরটা ঠিক না পরেরটা ঠিক। দুটোই ঠিক। আমরা এই যে a ও b যে কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্ট দুটোকে আমরা যেখানে খুশি ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্সের সাথেও ধরতে পারি, মাইনাস আই কে এক্সের সাথে ধরতে পারি। এটা আরবিট্রারি, তোমরা যেখানে খুশি ধরতে পারো নিজেদের সুবিধে মতো। আগের যে লেকচারটা ছিল সেখানে আমি আমার সুবিধা মতো এ বিটাকে ধরেছিলাম, এখানে আমি আমার সুবিধা মতো এ বিটাকে ধরে নিয়েছি। এবার এই যে ওয়েভ ফাংশনটা আমরা পেলাম, এটা হচ্ছে রিজিয়ন 1-এর জন্য পার্টিকেলটার ওয়েভ ফাংশন। এখানে ই টু দি পাওয়ার আই কে এক্স, যখন প্লাস আই কে এক্স এই টার্মটা লিখছি, এটা কিন্তু ইনসিডেন্ট ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যে ওয়েভটা পোটেনশিয়াল ব্যারিয়ারের কাছে এসে পড়ছে। আর যেটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্সের যে টার্মটা, সেটা কিন্তু রিফ্লেক্টেড ওয়েভকে রিপ্রেজেন্ট করে, যেটা প্রতিফলিত হয়ে উল্টো দিকে অর্থাৎ এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে বা বাঁ দিকে চলছে বা চলে যাচ্ছে। এবার রিজিয়ন 2, রিজিয়ন 2 এর ক্ষেত্রে কি হবে? তাহলে লিখি রিজিয়ন 2। রিজিয়ন 2টা কীরকম? রিজিয়ন 2-তে আমি ছবিটা আরেকবার দেখাই। তোমরা অবশ্যই পেন অ্যান্ড পেপারে লিখবে, পেন দিয়ে পেপারে লেখো, লেকচারটা শোনো আর লেখো, তাহলে কনসেপশনটা ক্লিয়ার হবে। আর এখানে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা চোখের সামনে রাখো সবসময়। এখানে একটা জিনিস দেখো, যে পোটেনশিয়াল ব্যারিয়ার বা একটা প্রাচীর যে আছে, একটা বাধা, তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু V0 দিয়ে বোঝানো হয়েছে। এখানকার পোটেনশিয়াল এনার্জি কত? V is equal to V0।
আর রিজিয়ন 1 আর 3তে পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো করে, ঠিক আছে। এবার পার্টিকেলটার যে এনার্জি সেটা ধরো ই, এবারে ই যদি ভি নটের থেকে কম হয় তাহলে একরকম ঘটনা ঘটবে, ই যদি ভি নটের থেকে বেশি হয় তাহলে আরেক রকম ঘটনা ঘটবে। তাহলে আমরা রিজিয়ন 2তে দুটো ঘটনা পাচ্ছি, ইফ ই লেস দ্যান ভি নট, এখানে ই হচ্ছে পার্টিকুলার এনার্জি এবং ভি নট হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ারের পোটেনশিয়াল এনার্জি। যদি ই ভি নটের থেকে কম হয় তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনের চেহারা কী হবে, d2ψ2 নেব, এখানে ওয়েভ ফাংশনটা যেহেতু আলাদা সেই জন্য আমরা ψ2 দিয়ে রিপ্রেজেন্ট করছি একে, তাহলে d2ψ2 dx2 প্লাস 2m ভাগ h² ব্র্যাকেটে ই মাইনাস ভি নট ψ2 ইজ ইকুয়াল টু 0, or d2ψ2 dx2 মাইনাস 2m ভাগ h², যেহেতু এখানে ভি নটটা ই এর থেকে বড় তাহলে এটাকে এইভাবে লিখে নিই, ভি নট আগে ইটা পরে, or d2ψ2 dx2 মাইনাস বেটা স্কোয়ার ψ2 ইজ ইকুয়াল টু 0, যেখানে বিটাকে কি ধরেছি, তোমরা যারা এর আগের লেকচারটা দেখেছো সেটা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই এখানে এই লেকচারটা শুনলে এইসব জায়গাগুলো বুঝতে পারবে খুব চট করে। তাহলে বেটাটা হচ্ছে √2m ভি নট মাইনাস ই ওভার h²। তাহলে এই যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এরও একটা সলিউশন আছে। তাহলে এর সলিউশন আমরা কী পাবো, ψ2 এর ভ্যালু পাবো। ψ2 এর ভ্যালু হবে c e টু দি পাওয়ার বেটা এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস বেটা এক্স, ঠিক আছে। তাহলে এই সলিউশনটা আমরা পেলাম। আচ্ছা, এবার রিজিয়ন 3তে, অর্থাৎ এখানে রিজিয়ন বলতে যখন এক্সের মান এ থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, রিজিয়ন 3তে পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0, হ্যাঁ। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনের চেহারাটা কী হবে, d2ψ3, যেহেতু রিজিয়ন 3 তাহলে সেখানকার ওয়েভ ফাংশনটা আলাদা, সেটাকে আমরা ψ3 ধরে নিলাম রিজিয়ন 3তে ওয়েভ ফাংশন। তাহলে d2ψ3 dx2 প্লাস 2me over h² ψ3 is equal to 0, or d2 ψ3 dx2 plus k square ψ3 equals to 0, যেখানে আমরা রিজিয়ন 1 এর ক্ষেত্রে k যা ধরেছিলাম রিজিয়ন 3 এর ক্ষেত্রেও কিন্তু k এর ভ্যালু তাই থাকলো, সেই জন্য আমরা এটাকে রিজিয়ন 1 এর ক্ষেত্রেও k এবং রিজিয়ন 3 এর ক্ষেত্রেও এই কনস্ট্যান্টটাকে k ধরে নিলাম। এবার এই যে এর সলিউশনটা কী হবে, ψ3 ইজ ইকুয়াল টু জি ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এবারে ভালো করে খেয়াল করো, তোমরা ছবিটার দিকে তাকাও, সেই ছবিতে দেখো যে রিজিয়ন 3তে পার্টিকেল কিন্তু ফেরত আসার ব্যাপার নেই। যখন পার্টিকেলটা ওই পোটেনশিয়াল ব্যারিয়ারকে পেনিট্রেট করে যখন রিজিয়ন 3তে পৌঁছলো, সেটা তো ফেরত আসার ব্যাপার নেই, সেই জন্য এই রিফ্লেক্টেড টার্মটা আমরা ক্যান্সেল করে দেবো, এটা আমরা ধরবো না। তাহলে কি থাকবে, শুধু ওই ইনসিডেন্ট পার্টটাই থাকবে, অর্থাৎ যে ওয়েভটা পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশানে মুভ করছিল শুধুমাত্র সেই পার্টটাই থাকবে। তাহলে ψ3 সমান আমরা শুধুমাত্র জি ই টু দি পাওয়ার আই কে এক্স লিখবো, এইচ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স লেখার এখানে যাবে না, লেখার কোনো প্রয়োজনও নেই। তাহলে আমরা 3টে ওয়েভ ফাংশন পেয়ে গেলাম। এখন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি তার আগে ওয়েভ ফর্মগুলো আমরা কী কী পেয়েছি সেটা একটু লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ছিল ψ1 ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। ψ2 সমান কী পেয়েছি, সি ই টু দি পাওয়ার বেটা এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। ψ3 সমান কি পেলাম, জি ই টু দি পাওয়ার আই কে এক্স। এটা হচ্ছে রিজিয়ন 1 এর ক্ষেত্রে, এটা হলো রিজিয়ন 2 এর ক্ষেত্রে, আর এটা হলো রিজিয়ন 3 এর ক্ষেত্রে। রিজিয়ন 2 এর ক্ষেত্রে কোন কন্ডিশনে, যখন ই লেস দ্যান ভি নট, তার জন্য এটা পেয়েছি। আমি এখানে একটাই কেস ডিসকাস করে দিচ্ছি, তোমরা নিজেরা কেস 2 অর্থাৎ ই গ্রেটার দ্যান ভি নট ধরে নিয়ে ওয়েভ ফাংশন কী আসবে সেইভাবে হিসেব করো। আমি সেটা এখানে করে দিচ্ছি না, আমি এখানে একটাই কেস ডিসকাস করে দিলাম। তোমরা যারা এনথুজিয়াস্ট স্টুডেন্ট তারা ই গ্রেটার দ্যান ভি নট ধরে হিসেব করে দেখে নেবে যে সেক্ষেত্রে কী ঘটনা ঘটছে।
তাহলে এই রিজন 1, 2 আর 3 এর জন্য আমরা তিনটে ওয়েভ ফাংশন পেয়ে গেছি। এখন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ψ1 ψ2 সমান হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0তে যদি ψ1 ψ2 সমান হয়, তাহলে দেখো এই যে দুটো ওয়েভ ফাংশনের ইকুয়েশন পেয়েছি, সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ψ1 মানে হচ্ছে a প্লাস বি, আর ψ2 মানে হলো c প্লাস ডি। ঠিক আছে, আবার অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ψ1 ψ2-র ফার্স্ট ডেরিভেটিভ যেটা উইথ রেসপেক্ট টু এক্স, তারাও সমান হবে, মানে এটাকে সমান হওয়াটাকে বলা হয় কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই কন্টিনিউয়াস ভ্যালুর কত হবে? এটা হবে আই কে এ মাইনাস আই কে বি ইজ ইকুয়াল টু বেটা সি মাইনাস বেটা ডি, और এখান থেকে আসবে এ মাইনাস বি সমান বিটা ভাগ আই কে ব্র্যাকেটে সি মাইনাস ডি। ঠিক আছে, এইবারে এই যে এ প্লাস বি সমান সি প্লাস ডি আর এ মাইনাস বি সমান বিটা ভাগ আই কে সি মাইনাস ডি, এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি আমরা, এই ইকুয়েশনগুলোকে সলভ করলে পরে যে ভ্যালু আমরা পাবো এ ইজ ইকুয়াল টু কস হাইপারবোলিক বেটা এ, এইচ ফর হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশন মানে যদি কোথাও দেখো কস এইচ থিটা এরকম লেখা আছে, তাহলে এটাকে সমান আমরা ভাবতে পারি ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা এর হাফ। আর যদি সাইন এইচ থিটা কোথাও থাকে, মানে সাইন হাইপারবোলিক থিটা, তাহলে এটা কি হবে? হাফ মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার প্লাস থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তাহলে কস এইচ বিটায় তোমরা নিজেরা খাতায় সলভ করে দেখবে যে ইকুয়েশনটা আসবে সেটাকে এই ফর্মে লেখা যাবে, কস এইচ বিটায় প্লাস আই ভাগ 2 বিটা ভাগ কে মাইনাস কে ভাগ বিটা সাইন এইচ বিটা এ জি ই টু দি পাওয়ার আই কে এ। কেমন এটা আসবে? এবং বি এর ভ্যালু আসবে মাইনাস আই ভাগ 2 বিটা ভাগ কে প্লাস কে ভাগ বিটা গুণ সাইন এইচ বিটা এ জি ই টু দি পাওয়ার আই কে এ। এই যে দুটো ইকুয়েশন পেলাম, এটা কিন্তু আমরা এই কন্ডিশন দুটোকে বা এই ইকুয়েশন দুটোকে সলভ করে এ আর বি এর ভ্যালুগুলো পেয়েছি। এখন আমাদের ফাইনালি এই পোটেনশিয়াল ব্যারিয়ার হোক বা স্টেপ পোটেনশিয়াল হোক, এই জিনিসগুলো যখন আমরা পড়তে থাকি, আমাদের আলটিমেটলি কী আনতে হয়? আমাদের আলটিমেটলি আনতে হয় রিফ্লেকশন কোএফিশিয়েন্ট অ্যান্ড ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর সমান কত? আর ইজ ইকুয়াল টু probability current density of the reflected wave divided by probability current density of the incident wave। তাহলে ফর্মুলাটা কি? P1 ভাগ M mod B স্কোয়ার আর নিচে P1 ভাগ M mod A স্কোয়ার। ঠিক আছে, এই মানগুলো যদি বসিয়ে দাও, কারণ আমরা বি এর মান অলরেডি বের করেছি, এ এর মান বের করেছি, আর P1 দুটো মোমেন্টাম সেম, কারণ পার্টিকেলটার ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড যে ওয়েভ দুটো পাচ্ছি তাদের ক্ষেত্রে কি মোমেন্টাম দুটোরই সমান, তাই P1 সেম থাকলো। তাহলে এইখানে এই মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে এই পার্টটা ভাগ হয়ে গেল, আর বি এর যে ভ্যালু বি আর বি এর কমপ্লেক্স কনজুগেট, এই মড বি এর স্কোয়ার মানে কি? বি আর বি এর কমপ্লেক্স কনজুগেটের গুণফল, আর মড এ স্কোয়ার মানে কি? এ আর এ এর কমপ্লেক্স কনজুগেটের গুণফল। তাহলে আর ইজ ইকুয়াল টু কী আসবে সেটা লিখছি, তোমরা নিজেরা হিসেব করে দেখো মিলছে কি না। আমি একবারে লিখে দিচ্ছি, সেটা হবে 1/4 বিটা ভাগ কে প্লাস কে ভাগ বিটা হোল স্কোয়ার সাইন এইচ স্কোয়ার বিটা এ ডিভাইডেড বাই কস এইচ স্কোয়ার বিটা এ প্লাস 1/4 বিটা ভাগ কে মাইনাস কে ভাগ বিটা সাইন এইচ স্কোয়ার বিটা এ। ব্যাস, এইখানে আমরা তো বিটা আর কে কে ধরে নেওয়া মান, তাহলে বিটা আর কে তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেইগুলো যদি বসাই, সেইগুলো বসালে ফাইনাল যে এক্সপ্রেশনটা আসবে সেটা হলো ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4e ভি নট মাইনাস ই, নিচে 1 প্লাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4e
ভি নট মাইনাস ই সাইন এইচ স্কোয়ার বিটা এ। এটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিউমেরিক্যাল প্রবলেম সলিউশনস। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে বসবে তারা কিন্তু এই ফর্মুলাটা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন দিলে এই ফর্মুলাগুলিই কাজে লাগবে। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এটাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করব। দ্য ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কি? প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড ওয়েভ ডিভাইডেড বাই দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ। তাহলে এখানে ট্রান্সমিটেড ওয়েভ সেটা কীরকম ছিল? জি স্টার, এটা হবে এ স্টার ইজ ইকুয়াল টু, ফাইনাল এক্সপ্রেশনটা একবারে লিখে দিচ্ছি, ভি নট স্কোয়ার ভাগ 4e ভি নট মাইনাস ই সাইন এইচ স্কোয়ার বেটা এ। এখন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যোগফল কত হবে সেটা একবার দেখে নিই। রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু ছিল ভি নট স্কোয়ার ওভার 4e ব্র্যাকেটে ভি নট মাইনাস ই গুণ সাইন এইচ স্কোয়ার বেটা এ ডিভাইডেড বাই 1 প্লাস ভি নট স্কোয়ার ভাগ 4e ব্র্যাকেটে ভি নট মাইনাস ই সাইন এইচ স্কোয়ার বেটা এ প্লাস ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ভ্যালু ছিল 1 ভাগ 1 প্লাস ভি নট স্কোয়ার ভাগ 4e ভি নট মাইনাস ই সাইন এইচ স্কোয়ার বিটা এ। দেখো ভালো করে, এটা হিসেব করলে আসবে আর প্লাস টি ইজ ইকুয়াল টু 1। তার মানে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের যোগফলটা সবসময়ের জন্য এক হবে। আমি এখানে আরেকবার একটা জিনিস বলে দিই যে এই যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যে এক্সপ্রেশনগুলো পেলাম, এই এক্সপ্রেশনগুলোকে একদম মুখস্থ করে রাখবে ফর কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে যে সমস্ত এক্সামগুলো এমসিকিউ বেসড কোয়েশ্চেন হয়, যেমন আইআইটি জ্যাম, টিআইএফআর, জেস্ট, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইভেন নেট, সিএসআইআর নেট, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এলে এই ফর্মুলাগুলো মনে রাখাটা অবশ্যই জরুরি। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট দিয়েও সেখানে প্রশ্ন হয় এবং সেখানে অনেক সময় এনার্জি ভ্যালুটা বলে দেয় যে পার্টিকুলার এনার্জি ই ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির অর্ধেক বা পোটেনশিয়াল এনার্জির দ্বিগুণ, এরকমভাবে বলে দেয়। তা সেক্ষেত্রে তোমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যে এক্সপ্রেশনগুলো বা ফর্মুলাগুলো সেগুলো মনে রাখাটা খুব জরুরি। এই পুরো লেকচারটাতে আমি একটা বিষয় নিয়ে বলেছি, রিজিয়ন 2তে শুধুমাত্র বলেছি যে পোটেনশিয়াল এনার্জিটা যদি কাইনেটিক এনার্জি থেকে বেশি হয়, অর্থাৎ পোটেনশিয়াল ব্যারিয়ার তার যা এনার্জি ভি নট এবং পার্টিকেলের যে টোটাল এনার্জি, সেখানে পার্টিকেলের টোটাল এনার্জিটাকে রিজিয়ন 2তে লেসার দ্যান ভি নট ধরে নিয়েছি, সেইভাবে হিসেবটা করেছি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা পার্টিকুলার এনার্জিটাকে পোটেনশিয়াল এনার্জির থেকে বেশি ধরে নিয়ে হিসেব করে দেখো তো কী আসে, আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।